প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমরা সেই প্রশ্নটির সমাধান করব। এই প্রশ্নটি সমাধান যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ এখান থেকে যদি আগামী কোনো পরীক্ষায় প্রশ্ন আসে আপনারা পারবেন। আমি ব্যাখ্যাসহ প্রশ্নটির সমাধান করব। এই সমাধানে আপনারা যে কয়টি ম্যাথ আছে, বিশেষ করে এই ম্যাথগুলি যদি সমাধানের টেকনিকগুলি আপনারা শিখে রাখেন, ইনশাল্লাহ কাজে আসবে এবং আপনাদের মাথা খুলবে এবং ম্যাথ সম্পর্কিত দক্ষতা আপনাদের বৃদ্ধি পাবে। তো চলুন শুরু করি। দেখেন, রমিজ সাহেব ব্যাংকে ৫,০০০ টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ৬ বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 10% হলে ৬ বছর পর তিনি মুনাফা কত পাবেন। দেখেন, এখানে হচ্ছে আপনি যদি ১ বছরের মুনাফা, বার্ষিক ১ বছরের মুনাফা 10%, তার মানে কি, আপনি যদি ৫,০০০ টাকা 10% যদি বের করেন, ৫,০০০ টাকা 10%, 10% যদি আপনি বের করেন, তাহলে কত পান? ০,০০,০০ কাটা, তাহলে দেখেন ৫০০ টাকা। তাহলে আপনি ১ বছরে পাচ্ছেন ৫০০ টাকা, তাহলে ৬ বছরে পাবেন। ৬ দিয়ে গুণ দেন, তাহলে কত হয়? ৫ ৬ ৩০। এই যে দেখেন গুণ দেওয়ার সিস্টেমটা কি, ৫ ৬ ৩০। এই যে ৩০ আপনি লিখবেন আর এই দুইটা শূন্য পাশে বসাই দিবেন। অর্থাৎ গুণ দেওয়ার সময় যখন হচ্ছে কোনো সংখ্যাওয়ালা সংখ্যার সাথে যদি আপনি অন্য একটা সংখ্যা দিয়ে গুণ দেন বা ওইটার সাথেও যদি শূন্য থাকে, তাহলে আগে সংখ্যা গুণ করবেন, এরপর হচ্ছে শূন্যগুলা পাশে আপনি রেখে দিলেই সংখ্যাটা আপনি পেয়ে যাবেন। এই কথাগুলি আমি বলতেছি যারা হচ্ছে নতুন চাকরি প্রার্থী, যারা হচ্ছে কেবল গ্রাজুয়েশন শেষ করে এই চাকরির বাজারে ঢুকেছেন, তারা এই ছোট ছোট বিষয়গুলি আপনাদেরকে শিখতে হবে। ফলে আপনার পরীক্ষার সময় আপনার সময় বাঁচবে যদি এইভাবে আপনি চিন্তা করেন, এবং ম্যাথের দক্ষতা আপনার বৃদ্ধি পাবে। তাহলে এইভাবে আপনি করে ফেলতে পারেন। আর এটা যদি আপনি সূত্র দিয়ে করতে যান, যে আমার একটু জানাই আছে যে ওই মুনাফা বের করার সূত্র I = P/N, তাহলে এই P কি? মুনাফা, আসল কত? ৫,০০০। তা আর কি? পার্সেন্টেজ, কত পার্সেন্ট? 10%। তাহলে এই 10% দিলাম। আর N কি? সময় ৬, এই যে দিলাম। তাহলে দেখেন এই যে পার্সেন্টটা আপনি যদি উঠে দেন, উঠে কেটে দিলাম পার্সেন্টটা, তাহলে নিচে আপনি ১০০ দিবেন। তাহলে এইবার কাটাকাটি করেন, এই ০,০০ কাটা, এই শূন্য কাটা, দেখেন সেই ৫০০ গুণ ৬ হয় কিনা, গুণ দিলে ৩,০০০। তাহলে কি ৩,০০০ টাকা আপনার ৬ বছর পরে আপনি মুনাফা পাবেন। ২ নম্বর প্রশ্ন, উত্তর আমেরিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। দেখেন, আমি কিন্তু হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার পরে ব্যাখ্যা সহ সমাধান দিব। ব্যাখ্যা সহ প্রশ্নের সমাধান সবসময় আপনারা যখন বিগত সালের প্রশ্ন পড়বেন, ব্যাখ্যা সহ প্রশ্নের সমাধান পড়বেন। ব্যাখ্যা সহ প্রশ্নের সমাধান পড়লে আপনার দক্ষতা বাড়বে এবং হচ্ছে ওই ব্যাখ্যা থেকে আপনার প্রশ্ন কমন আসতে পারে। অনেকে হচ্ছে আপনার শুধু প্রশ্ন পড়ে যায়, ব্যাখ্যা সহ পড়ে না, সেক্ষেত্রে কিন্তু আপনার অতটা আপনার লাভ হবে না, উপকার আসবে না। আপনার ব্যাখ্যা থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন কি হয়? কমন পড়ে। আচ্ছা, উত্তর আমেরিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। দেখেন, এই প্রণালী বিষয়ক যে প্রশ্নগুলি আসে, ইনশাল্লাহ এই প্রণালী বিষয়ক আমি ভিডিও দিব, সেখানে আমি টেকনিক শিখিয়ে দিব কিভাবে আপনার মুখস্থ করতে হবে। আপনাদের কাছে শুরুতেই মনে হবে যে এটা কেন টেকনিক দিয়ে শিখতে হবে। দেখবেন হাজার আপনার অনেক প্রণালী আছে, হাজার বাদ দিলাম, ৫০-৬০টা প্রণালী আছে যেগুলো আপনার পরীক্ষায় এখান থেকে আসে, সেগুলি আপনার পড়তে হবে। তাহলে আপনার মুখস্থ যদি রাখতে হয়, আপনার পেস যাতে না লাগে, একই অনেক সময় মনে হবে, সেই জন্য আপনাদের টেকনিক শিখতে হবে, কিভাবে আপনি পড়লে আপনার মনে থাকবে সেটা আপনার জানতে হবে। এরপর ৩ নম্বর প্রশ্ন দেখেন, ৩ নম্বর প্রশ্নে একটা ম্যাথ আছে। দেখেন, AB = 3/5 এবং AC AC 5:7 হলে BC এর মান কত? দেখেন, এইরকম যদি ৩টা ৪টা যাই থাকুক না কেন, এরকম যদি অনুপাত দেয়া থাকে, তাহলে সেখান থেকে আপনি মানটা কিভাবে বের করবেন। দেখেন, আপনি খেয়াল রাখবেন যে কোনটা কমন আছে। দেখেন A আর এখানে A, দেখেন এই দুইটার মধ্যে কমন কি? A। দেখেন আর দুইটা একটা, যে A B আছে একটা, C আছে একটা। এই কমনটার যে অনুপাতটা, দেখেন কমনটার অনুপাত কোনটা? এটার কত? 3, A এর মান কত? 3, B এর মান কত? 5।
এখানে এর মান কত 5, সি এর মান কত 7। তাহলে আপনি কি কমনটার যে মানটা এটা দিয়ে পরেরটারে গুণ করবেন, আবার এইখানের যে কমনটা ছিল এটা দিয়ে এর এই পাশেরটাকে গুণ করবেন। তাহলে যে এখানে যদি আপনি গুণ করেন তাহলে কি যদি গুণ করেন তাহলে কি হয় দেখেন, আপনি যদি হচ্ছে 3 কে এই পাশেরটাকে আপনি এইটার যে কমন এই 5 দিয়ে গুণ করবেন, তাহলে দিলাম ইসটু এই 5 কে ওই পাশের যে 5 ছিল এইটা দিয়ে এইটারে গুণ, তার মানে দুইটাকে গুণ দিলাম। এরপর সমান সমান আপনি সমান সমান দিলেন। এরপর এই পাশে যে কমনটা ছিল 3, এর মান কত 3, এইটা দিয়ে এই পুরাটাকে গুণ দিবেন। তাহলে 3 গুণ 5 ইসটু এই 3 গুণন ওই পাশে কত 7। তাহলে দেখেন কত হলো, 3 পাঁচা 15, 5 পাঁচা 25, আর এখানে 15 আর কত 3 সাতা 21। এবার বলেন তো এটা কার কার মান, এ বি, এটা কি এ, এটা বি, এটা কি এ আর কি সি। আমার দেখেন এ সমান কিনা, এটা সমান কিনা, তাহলে এ থেকে একটা এখানে যদি আপনার কাছে এ ইসটু বি ইসটু সি এইভাবে চাইতো, তাহলে কি লিখতেন 15, 25 আর কি লিখতেন 21। তাহলে 3টা যদি চাইতো এইভাবে আপনি মানটা বের করতেন। আপনার কাছে 3টা চাই না, আপনার কাছে চাইতো বি ইসটু সি, তাহলে কি 25 আর কি 21। চলুন পরের প্রশ্নে। এরপর দেখেন দে রিটার্ন হোম আর্লিয়ার, হেয়ার আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ এন। তাহলে কি হবে এটা, এই যে আন্ডারলাইন ছিল এখানে আর্লিয়ারের নিচে আন্ডারলাইন ছিল, তাহলে আপনার আন্ডারলাইন কৃত যে শব্দটা আর্লিয়ারটা এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ এই সেন্টেন্সে। বাক্যের আপনারা পড়ছেন না, বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে পার্টস অফ স্পিচ বা পদ বলে। হ্যাঁ ঠিক এইরকম, এটা কোন পদ দেখেন, এটা হবে দে রিটার্ন হোম, তারা বাড়ি ফিরেছিল আর্লিয়ার, খুব তাড়াতাড়ি তারা বাড়ি ফিরেছিল। তাহলে বাড়ি ফেরা এটা একটা ভার্ব, এটাকে মডিফাই করছে কে আর্লিয়ার, তাড়াতাড়ি, তাহলে এইটাই হবে অ্যাডভার্ব। তাহলে গ। ইফ আই ড্যাশ এ মিলিনিয়ার আই ড্যাশ হেল্প এভরি ওর দি কজ। দেখেন এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্সের এটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। স্ট্রাকচারটা কি, ইফ ইফ প্লাস সাবজেক্ট প্লাস এটা যদি হয় V2 পাস্ট ফর্ম, পাস্ট সিম্পল যেটা পাস্ট ফর্ম V2, এইরকম যদি কোনো স্ট্রাকচার থাকে তাহলে পরেরটা কি হয়, পরেরটা হয় কি আপনার সাবজেক্ট প্লাস উড, WUL উড, ঠিক আছে। এরপর হচ্ছে পাস্ট, এরপর কি V3, ঠিক আছে। পাস্ট পারফেক্ট আপনি বসাই দিবেন, বা হচ্ছে কি বলে পাস্ট পারফেক্ট আপনারা বসাই দিবেন, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে আপনারা কন্ডিশনাল সেন্টেন্স আপনারা পড়বেন, ওইখানে দেখবেন এইরকম স্ট্রাকচার দেয়া আছে, আপনারা ওখান থেকে পড়ে ফেলবেন। তাহলে দেখেন এরকম নিয়মটা কোথায় আছে, ইফ আই ওয়্যার, এখানে দিবেন কি উড, তাহলে এইভাবে আপনারা এটা সমাধান করবেন। এরপর দেখেন 6 নম্বর, হাত ধুয়ে বসা। বাগধারার অর্থ কি, দায়িত্ব না রাখা। পরে সেন্টেন্সের বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি, মহাস্থানগড়, প্রাচীনতম স্থান মহাস্থানগড়। এবার দেখেন ড্যাশ সন্দ্বীপ ইজ এ বিউটিফুল আইল্যান্ড, এখানে আপনার উইথ কারেক্ট আর্টিকেল কোনটা হবে দেখেন, আমরা জানি যে প্রপার নাউনের আগে কি হয় না, আর্টিকেল বসে না। যেমন হচ্ছে আপনার আপনার নামের আগে কিন্তু আর্টিকেল বসবে না প্রপার নাউন, কারণ এটা একটা প্রপার নাউন, দ্বীপের নাম, এটার আগে আর্টিকেল বসে না। দেখেন রেয়ারলি সিন ফ্রম ওয়াটার, দেখেন রেয়ারলি খুব কমই, আর কি স্পটেড ফ্রগ সিন ফ্রম ওয়াটার, পানিতে এখন খুব কমই কি দেখা যায়, ডোরাকাটা ব্যাঙ দেখা যায় খুব কমই, ঠিক আছে। এটা একটা নেগেটিভ সেন্টেন্স, তাহলে এবং হচ্ছে এটা প্যাসিভ ভয়েসে হয়েছে। এবার দেখেন দ্য সিনোনিম অফ বিজার শব্দের অর্থ কি,
স্ট্রেঞ্জ মানে কি, অদ্ভুত। এরপর হচ্ছে বর্ণচোরা শব্দটি কোন সমাসের অন্তর্ভুক্ত? দেখেন বর্ণচোরার আপনার সমসমান যে পদগুলো আছে, অর্থাৎ ব্যাসবাক্য যেটা আছে যে আপন বর্ণ লুকায় যে, তার মানে হচ্ছে যে ব্যাসবাক্যের মধ্যে যদি আপনার কোনো কাজ থাকে তাহলে সেটাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। ঠিক আছে, যে বর্ণ লুকা, নিজের রং লুকানো, এটাও তো একটা কাজ। হ্যাঁ, তাহলে এটা যদি কাজ হয় তাহলে সেটাকে বলা হয় কি, উপপদ তৎপুরুষ সমাস। দেখেন নত্যবিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য? নত্যবিধান, সত্যবিধান, হ্যাঁ, এগুলি হচ্ছে তৎসম শব্দে ব্যবহার করা হয়, প্রযোজ্য। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য সফট লোন টু ফ্লাটার ফর সেলফ ইন্টারেস্ট? দেখেন সফট লোন বলতে বোঝায় হচ্ছে নিজের স্বার্থ হাসিল করার জন্য লোন দেয়া। হ্যাঁ, নিজের স্বার্থে লোন দেয়াকে বলা হচ্ছে সফট টু ফ্লাটার ফর সেলফ ইন্টারেস্ট। ঠিক আছে, এটাকে বলা হয় সফট লোন। সফট লোন উইন্ডো বলা হয়, এরকম একটা প্রশ্ন আসে না আপনার বিশ্ব ব্যাংকের মধ্যে, আইডিএ, এটাকে সফট লোন উইন্ডো বলা হয়। আচ্ছা, এরপর 14 নম্বর, দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুইটির লসাগু কত? এই যে দেখেন এরকম যদি যখনই আপনারা দেখবেন, আপনারা জানেন লসাগু গুণ গসাগু সমান 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 দুইটি সংখ্যার গুণফল। এই যে সূত্রটা আপনারা মুখস্থ করলে, এই সূত্রটা দিয়ে আপনি যদি আসে যে লসাগু গসাগু দেয়া আছে এবং একটি সংখ্যা দেয়া আছে, তাহলে আরেকটা আপনি বের করতে পারবেন। দেখেন দুইটি সংখ্যার অনুপাত সমান সমান 5:4, তাদের গসাগু হলো 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? এখন আমরা সংখ্যা দুটি আগে পুরোপুরি সংখ্যা দুটি জানতে হবে, তাহলে আপনি লসাগু বের করতে পারবেন। কিন্তু দেয়া আছে দুটি সংখ্যার কি অনুপাত, কিন্তু একটা ক্লু দেয়া আছে, গসাগু দেয়া আছে। গসাগু আমি যদি 5x এই সংখ্যাটা এই অনুপাত দিয়ে আমি যদি সংখ্যা বানাই x দ্বারা, অনুপাতটা কখন হয়? একটা সংখ্যাকে ভাগ দিয়ে ছোট করে ফেলা হয়েছে, উভয় পক্ষ থেকে 5 এবং 7 থেকে ওই সংখ্যাটা উভয় পক্ষকে ভাগ দিয়ে ওই সংখ্যাটাকে নিয়ে নেওয়া হয়েছে, ছোট করে ফেলা হয়েছে। ঠিক আছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে মনে করেন সেই সংখ্যাটা যেটা আমি নিয়ে নিছি ভাগ দিয়ে, সেই সংখ্যাটা ছিল x, তাহলে 7-এর সাথেও তো x হবে। খেয়াল করেন, এইটাই যদি আমি বানাতে চাই, উভয় পক্ষে কি x দ্বারা গুণ করলেই তো আবার ওই আগেরটা ফিরেও পাওয়া যায়। দেখেন x কাটা, উভয় পক্ষকে x দ্বারা আমি ভাগ দিলাম, ভাগ দিলে আপনি আবার কিন্তু এই যে x কাটা গেল, তাহলে কিন্তু 5:7 আছে। ঠিক আছে, এখন এইটাকে যদি পুরাপুরি আমি সংখ্যায় বানাতে চাই, তাহলে এটার সাথে কিছু একটা আছে, সেটা আমি জানি না। তাহলে আছে কত? তাহলে আমি ধরলাম যে 5, 5-এর সাথে x আছে এবং 7-এর সাথে কি আছে? x আছে। তাহলে দেখেন কমন যে সংখ্যাটা সেটাই তো আপনার কি গসাগু। তাহলে মনে এই যে 4, এই দেখেন x, তাহলে যেটা কমন আপনারা পড়ছেন না যে কমন দুইটার মধ্যেই যেটা কমন সেটাই গসাগু। তাহলে কত? 4। তাহলে x এর মান যদি হয় আপনার 4, এটা 4 যদি হয়, তাহলে সংখ্যা দুইটা কত হইলো? 5 গুণ 4, আর এটা কত? 7 গুণ কত? 4। তাহলে 4-5 20 আর 4-7 28। তাহলে সংখ্যা দুইটা আমি পাইছি এইটা। এইবারে ওই দুইটা সংখ্যার আপনি লসাগু বের করে ফেলেন। হ্যাঁ, দুইটা সংখ্যার লসাগু। তাহলে লসাগু আপনি বের করেন কেমনে? 20 আর 28-এর লসাগু আপনি কেমনে বের করেন? 2 কত? এই যে দেখেন 10 আর এটা কত আপনার 14, এরপর 2, এবার কত আপনি 5 আর এটা হলো 7, যায় না। তার মানে হচ্ছে লসাগু কত হবে? এবার দেখেন 7, 5 লসাগু সবগুলো গুণ দেন, 2 গুণ 5 গুণ 7, 5-7 35, 35 দ্বিগুণে 70, 5-7 কত? 35, 35 দ্বিগুণে কত? 70 দ্বিগুণে কত হয়? 140। তাহলে কি পাইছেন লসাগু 140। ইফ ইউ কাউন্ট 1 to 100, how many fives will you pass on the way? 1 থেকে 100-র মধ্যে 5 কয়বার আপনি পাবেন? দেখেন আপনি যদি 1 থেকে 10 ধরেন, দেখেন একটা 5 আছে না, 5, এরপর 10 থেকে 20
এর মধ্যে একটা 5 আছে না, তাহলে আছে কয়টা কয়টা আছে বলেন। এইভাবে আপনার এইরকম যে সে 5 আছে, প্রত্যেকটার মধ্যে 10 থেকে 20 এর মধ্যে 5 আছে না, একটা কোনটা 15, তার মানে হচ্ছে লাস্ট ডিজিট। হ্যাঁ, হাউ মেনি 5s উইল ইউ পাস অন দা ওয়ে, কয়টা 5 আপনি পাবেন। তাহলে এইভাবে যদি আপনি 100 পর্যন্ত চিন্তা করেন তাহলে আপনি কত পাবেন। আপনি যদি ইসের ওই যে 51 থেকে অর্থাৎ 50 থেকে 49 বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেখানে আপনি 10টা পাস পাবেন। আর হচ্ছে আপনার 50 থেকে 59 এখানেও পাবেন আপনি 10টা, এই টোটাল 20টা পাস আপনি পাবেন। যেমন হচ্ছে 50, 51, 52, 53, 54, 55, 56 এরকম। এরপর দেখেন, হি সেড টু মি হাউ হ্যাপি ইউ আর, ফাইন্ড আউট দ্য ইনডাইরেক্ট ন্যারেশন। আপনারা ন্যারেশন করেছেন, আপনারা জানেন যে আপনার থাকলে এই ইনভার্টেড কমাটার মধ্যে যে সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে ওইটা হয়ে যায় পাস্ট ইনডিফিনিট। দেখেন ওইটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। আর সাবজেক্ট যদি হয় মানে সেকেন্ড পারসন হয়, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় সে ধরবে অবজেক্টকে। হ্যাঁ, এইভাবে আমরা চিন্তা করছি। তাহলে দেখেন আর এই সেইড হয়ে যাবে কি হয় টোল্ড, হি টোল্ড মি, আর ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে, দ্যাট বসাইলাম। তারপর দেখেন এখানে সাবজেক্ট আছে কি ইউ হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে সে অবজেক্টকে ধরবে। অবজেক্ট কি মি এর সাবজেক্টিভ ফর্ম আই। এরপরে এটার আমি বলছি কি ইনডিফিনিট টেন্সে হলে পাস্ট টেন্সে পাস্ট ইনডিফিনিটে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিটে হয়। তাহলে কি বসলাম, আই ওয়াজ ভেরি হ্যাপি। বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি? দেখেন ইনিয়াক হচ্ছে বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার। এখানেও কিন্তু বলে নাই বিশ্বের সর্বপ্রথম কম্পিউটার কোনটি, সুপার কম্পিউটার কোনটি, এগুলো বলে নাই। বাণিজ্যিক কম্পিউটার কোনটি, ইউনিভ্যাক, এগুলো কিন্তু আপনার বলে নাই। বলছে ইলেকট্রনিক কম্পিউটার কোনটি, ইনিয়াক। হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার? দেখেন সিঙ্গুলার কোনটা, দেখেন এগুলা হাইপোথিসিস হলো সিঙ্গুলার। প্লুরাল কি হবে? এই যে এস, এই আই এর জায়গায় হবে ইএস, হাইপোথিসিস। এজেন্ডা কিন্তু আপনার প্লুরাল, এজেন্ডাম হলো সিঙ্গুলার। মিডিয়াম, সিলেবি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি প্লুরাল, সিলেবাস সিঙ্গুলার। আচ্ছা, এইভাবে আপনারা পড়বেন। এরপর দেখেন নদী শিকিস্তি কারা? দেখেন এটা কিন্তু বিগত সালের কোশ্চেন, বিসিএস এর কোশ্চেন। এটা নদী ভাঙনে সর্বশান্ত জনগণ, নিচের কোনটি ক্ষুদ্রতম? এই যে দেখেন এইখানে থেকে একটা জিনিস মনে রাখেন যে রুটের মধ্যে কোনো ভগ্নাংশ যদি থাকে 0.3, এটা কিন্তু এই 0.3 এর চেয়ে এটা কি বড়। মনে রাখবেন যে রুটের মধ্যে যে থাকে আর রুটের বাইরে যে থাকে তার চেয়ে রুটের মধ্যে থাকলে এটা বড়। আপনারা করে দেখবেন যে এটা কিন্তু বড় হয়, এটার যে মান হয় তার চেয়ে 0.3 এর উপরে রুট দিলে সেটা বড় হয়। গেল, তাহলে এইটার চেয়ে এটা বড়, তার মানে এইটার থেকে তুলনা করেন, এটার চেয়ে এটা বড়, তার মানে ছোট কোনটা? এইটা। এখন এটার সাথে আপনি তুলনা করবেন পরেরটা, কত? 2.5। দেখেন এইটার যদি আপনি তুলনা করেন কিভাবে আপনি বুঝবেন এটার থেকে এটা ছোট? তাহলে দেখেন আপনি যদি হচ্ছে 3 লিখেন, এটারে আপনি দশমিকটা উঠাই দেন, নিচে কত হয় 10। আর এই যে এখানে 2.5 লিখি, 2/5 লিখলাম। এইবারে আর গুণ করেন, 3 5 15 আর 5 দ্বিগুণে 10 দ্বিগুণে 20। দেখেন যার নিচে আমি লিখছি এটা ছোট। মনে রাখবেন যেই ভগ্নাংশটার নিচে যেই সংখ্যাটা থাকবে সেটা যদি ছোট হয় ওই ভগ্নাংশটা ছোট। তাহলে এবং গুণ করার সময় গুণ করার সময় বাম পাশে যাকে রাখবেন তার উপরেরটা, ডান পাশে যে থাকবে তার নিচেরটা যদি গুণ করবেন, গুণ করে ওইটা আপনি বাম পাশের নিচে লিখবেন। তাহলে ওইটা যদি ছোট হয় তাহলে এই ভগ্নাংশটা কি ছোট, আর যদি এটা বড় হয় তাহলে এই ভগ্নাংশটা বড়। তাহলে এই দুইটার মধ্যে ছোট পাইলাম আমি, এটা 15 আর 20, এর মধ্যে ছোট কোনটা? 15। তার মানে এই 3/10 এটা হলো ছোট। এরপরে দেখেন আমি প্রথম এই দুইটার মধ্যে বের করছি, এরপর কি এবারে এই দুইটার মধ্যে তুলনা করছি, তাহলে ছোট পাইছি 0.3, তার মানে 3/10।
এটা আমি ছোট পাইছি। এখন বাকি থাকলো একটা 1/3, তাহলে 3/10, আবার এখানে রাখেন হচ্ছে 1/3। এই দুইটার মধ্যে ছোট কোনটা? দেখেন 3×3 = 9 আর 10 তাহলে ছোট কোনটা? এটার নিচে, তার মানে এইটাই ছোট। তাহলে কি এই যে খ নাম্বারই ছোট। এইভাবে বড়টাও যদি এরকম বের করতে বলে তাহলে বড়টা এইভাবে বের করে ফেলবে। রান অর ডাই, মেক ইট সিম্পল। এ দেখেন এইভাবে এখানে আপনি অপশনগুলো টেস্ট করলেই আপনি বুঝতে পারবেন যে কোনটা আপনার কোন অপশনটা সঠিক আছে, কোনটা সিম্পল সেন্টেন্সে আছে। দেখেন কমা দিয়ে দিছে আর উভয় পক্ষে আলাদা আলাদা সেন্টেন্স আছে, তার মানে হচ্ছে এইগুলা, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। দেখেন ওই পাশে আলাদা আলাদা সেন্টেন্স আছে, এটা কি কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। এই যে দেখেন এই একটা কমপ্লেক্স সেন্টেন্স, তার মানে হচ্ছে সিম্পল সেন্টেন্স একমাত্র এইটা, ইন কেস অফ ইউর ফেইলার টু রান ইউ উইল ডাই। আর এটা কি কম্পাউন্ড সেন্টেন্স, যেটা উপরে দেয়া আছে এটা কম্পাউন্ড সেন্টেন্স। আর বাকি যে তিনটা এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স, আর একমাত্র এইটা ইন কেস। আপনার মনে রাখবেন ইন কেস যার মধ্যে থাকবে ওইটা কি সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ইনসুলিন কি? এক ধরনের হরমোন। আপনারা জানেন যে আইলেটাস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক গ্রন্থি থেকে এই যে ইনসুলিন নামক হরমোন নিঃসরণ হয়। এরপর দেখেন বাহুতে ভর করে চলে যে, হ্যাঁ বাহুতে ভর করে চলে যে, বাহুতে ভর দিয়ে কে চলে? সাপ, ভুজঙ্গ সাপ। এরপর হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণের মান কত? এই দেখেন অর্ধবৃত্তস্থ কোণ, এই যে একটা অর্ধবৃত্তস্থ, তাহলে বৃত্তস্থ কোণ এখানে, অর্ধবৃত্তস্থ কোণ এটা, এই যে অর্ধবৃত্তস্থ কোণের মান কত? 90 ডিগ্রি। এটার মান কিন্তু 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণের মান কত? 90 ডিগ্রি। হয় না? আবার যদি এঁকে দিই, এইটা হচ্ছে এই যে এখান থেকে যদি একটা বৃত্ত আঁকেন, এখানে যদি কোণ আঁকেন, এই যে অর্ধবৃত্তস্থ কোণ, এটা কি এক সমকোণ 90 ডিগ্রি। এরপর দেখেন যে এই যে 0.01 এর উপরে স্কয়ারের মান কোন ভগ্নাংশটি সমান? দেখেন এটা কি, এইটা কিভাবে করবেন? এটা করার সময় দেখেন আপনি হচ্ছে দুইবার, স্কয়ার মানে কি দুইবার, 0.01 আবার দিলেন 0.01, স্কয়ার মানে দুইবার গুণ। এখন এটা করার সময় আপনার দশমিকের গুণ করার সময় সংখ্যা আপনি গুণ করে দিবেন। দেখেন সংখ্যা আপনি গুণ করলেন, তার এক কি হয়? 1 হয়। এখন এককে যদি 1 হয়, এখন আপনি কি করবেন? কয়টা সংখ্যার পর আপনার দশমিক দেয়া লাগবে? দেখেন তো, আপনি চিন্তা করবেন, দশমিক ছাড়া প্রথম আপনি গুণ করবেন, এরপরে আপনি ডান দিক থেকে গুণে আসবেন যে কয়টা সংখ্যার পরে দশমিক আছে। কয়টা? 1 2 3 4, 1 2 3 4, তার মানে 4টা সংখ্যার পরে আপনার দশমিক দিতে হবে। দেখেন তাহলে এই যে দিলাম। এখন যদি দশমিক যদি দিতে হয় তাহলে 4টা সংখ্যা আমাকে বানাইতে হবে। আমার আছে 1, 4টা সংখ্যা আপনাকে বানাইতে হবে না? তাহলে দেন, বানান, জি 1 হয়েছে, এই তাহলে এইটা। তাহলে এখন এইটার মানটা কত? এখন দেখেন দশমিক উঠান, আর বাকি আছে কত? 1, আর এই দশমিকের উঠে একটা 1 হয়েছে, আর যে কয়টা সংখ্যা থাকবে ওই কয়টা শূন্য। কয়টা? 4টা। তাহলে এইটা আছে কোথায়? এইটা আছে এই যে দেখেন। এবার দেখেন 26 নম্বর, সংবিধানের কত নং অনুচ্ছেদ নির্বাচন কমিশনের গঠন করার কথা বলা হয়েছে? 118 নং অনুচ্ছেদ। এটা আপনারা মনে রাখবেন কিভাবে? দেখেন আপনারা জানেন যে ভোটার হওয়ার বয়স কত? সর্বনিম্ন বয়স কত? 18 বছর। এই যে সেইখান থেকে মনে রাখবেন 118 শুধু 18, আবার বললেন না যে 118 ভোটার হওয়ার বয়স, 18 বছর ভোটার হওয়ার বয়স, আর 118 নির্বাচন কমিশনের গঠনের কথা বলা হয়েছে। বয়সের কথা কেন বললাম 18? কারণ নির্বাচন আপনি ভোট দিতে হলে কি নির্বাচন আয়োজন করে কে? নির্বাচন কমিশন। তাহলে 18 বছর হলে ভোট দিবেন। সেই ক্ষেত্রে আপনি মনে রাখবেন 118 নং অনুচ্ছেদ নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। এবং জঙ্গল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আপনারা জানেন ফার্সি ভাষা থেকে এসেছে। হুইচ ওয়ান ইজ কারেক্টলি স্পেল? কোনটা আপনার কারেক্টলি লেখা হয়েছে?
অ্যাকুয়েসেন্স, এটার অর্থ হচ্ছে মৌন সম্মতি। সেই বানানগুলি আপনারা লিখে লিখে আপনারা পড়বেন, তাহলে আপনার দেখা গেছে যে আপনি যখন পরীক্ষার আসবে বানান, তখন আপনার পাশে খাতায় লিখবেন, তাহলে আপনার কলম বা আপনার হাত আপনার ঠিকটা কিন্তু লিখে দিবে। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? সহজ, আপনি দেখেন বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। আর কি? ব্যাসার্ধ। আর হলে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ আর কে যদি এখানে কি দেয়া আছে? বৃত্তের ব্যাস, তাহলে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তাহলে এই আর কে আমি অর্ধেক করি, এই যে অর্ধেক করলাম, অর্ধেক করে তার উপরে তো স্কোয়ার, তাহলে এই হয়ে গেল ব্যাস। এখন আপনি হচ্ছে কি ব্যাস 3 গুণ করবেন, তাহলে আর কি 3 গুণ করবেন, তাহলে দেখেন পাই 3r, হ্যাঁ, তার নিচে আপনি 2 দিলেন, হ্যাঁ, দেওয়ার পরে তার উপরে আমি স্কোয়ার দিলাম। এবার দেখেন কি কি হলো, পাই 3, এই স্কোয়ারটা দিলে কি হয়? 9 পাই আর স্কোয়ার বাই কি 2। এখন দেখেন এইটা যদি আপনি এই 9টা যদি এই পাশে আনেন, 9 আনলাম, তাহলে কি পাই আর এই যে 2, এইটা থাকে কিনা দেখেন তো, এটা থাকে, তার মানে হচ্ছে 9 গুণ, এটা ছিল শুরুতে, তাহলে এটার 9 গুণ, আগেরটার কি 9 গুণ। বুঝতে পারছেন? তাহলে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? আপনি যদি এইরকম আপনার করেও দেখার দরকার নাই, আপনার যেহেতু ব্যাস আছে, তার মানে আর এর অর্ধেক কি আর এর ডাবল কি ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, হ্যাঁ, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তার মানে হচ্ছে যে থাকবে, ব্যাস বানাইতে হলে 2 দিয়ে, সরি এখানে 2 আপনি ভাগ দিবেন না, এখানে গুণ দিবেন, হ্যাঁ, ভাগ না, এটা হলো আপনি গুণ করবেন। আমি ভুল করেছি, এখানে ব্যাসার্ধ যদি ব্যাস চাই আপনি হচ্ছে কি দিবেন? ব্যাস আছে, আমি এখানে ব্যাসার্ধ সূত্রটা আমরা জানা আছে পাই আর স্কোয়ার, তাহলে আর হলো ব্যাসার্ধ, তাহলে যদি ব্যাস বানাতে চান তাহলে কি করতে হবে? 2 গুণ করতে হবে, 2 আর এইটার উপরে স্কোয়ার, ঠিক আছে, তাহলে কি হয়? পাই 4 আর স্কোয়ার। তাহলে আপনি যদি এটা যদি পান আর এটার যদি এইবারে করে ফেলেন, 3 গুণ করেন, তাহলে 3 দিয়ে গুণ দিলে পাই 4 পাই, এটাতে এখান থেকে 4 পাই আর স্কোয়ার ছিল, হ্যাঁ, আর স্কোয়ার ছিল। এখন যদি আপনি হচ্ছে এই আর স্কোয়ারের জায়গাটায়, আর এর জায়গাটা যদি আপনি 3 দেন, 3, তাহলে কি হয়? 3r স্কোয়ার, 3r স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে? 4 ইন্টু 9 আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে আগে ছিল 4 পাই আর স্কোয়ার, এখন কি গুণ হলো? 9, তাহলে কি হবে? 9 গুণ বৃদ্ধি পাবে। আচ্ছা, সুষম খাদ্যে শর্করা, আমিষ ও স্নেহ জাতীয় খাদ্যের অনুপাত কত? 4:1:1। এবার দেখেন চালের দাম 25% বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? এটা এইভাবে করবেন যে চালের দাম যদি 25% বৃদ্ধি পায়, খেয়াল করেন চালের দাম 100 টাকার চাল এখন হয়েছে 125 টাকা, তাহলে 25 টাকা বেশি হয়েছে না? তাহলে 25 টাকার চাল আপনি কমাই দিবেন, 25 টাকার চাল, তার মানে হচ্ছে 125 টাকায় চালের ব্যবহার কমাতে হবে কত? 25 টাকা। হ্যাঁ, কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না, চালের ব্যবহার, তাহলে ব্যবহার কমাতে হবে 25 টাকার, 125 টাকায় ব্যবহার কমাতে হবে 25 টাকার, 1 টাকায় ব্যবহার কমাতে হবে কত? 100 টাকার ব্যবহার কমাতে হবে কত? কত পার্সেন্ট বৃদ্ধি পাবে না? তাহলে দেখেন এই যে 4 25 100, 5 25 125, 5 20 100, দেখেন 20%, ঠিক আছে। এইভাবে আপনি করবেন। 125 টাকায় চালের দাম 25% বৃদ্ধি পাইছে, তার মানে 25% বৃদ্ধি পাইয়া 100 টাকা 25 টাকা বৃদ্ধি পাচ্ছে, ধরলাম 100 টাকায় চালের দাম ছিল, তাহলে 25% বৃদ্ধি পাবে 125 টাকা হয়েছে। এখন আমি যদি আবার 100 টাকায় আসতে চাই, হ্যাঁ, তাহলে কি হবে? 125 টাকায় কমাতে হবে 25 টাকা, হ্যাঁ, 25 টাকা 100 টাকায় যদি আসতে হয়, আপনার 100 টাকায় যদি আসতে হয়, দেখেন 125 থেকে কত হয়? 25 হয় না? তাহলে 125 টাকায় কমাতে হবে 25 টাকা, 1 টাকায় কত? 100 টাকায় কত?
গেল 32 নাম্বার, তিনি ব্যাকরণে পণ্ডিত, কোন কারকে কোন বিভক্তি? দেখেন কোনো বিষয় যদি থাকে তাহলে সেটা হচ্ছে অধিকরণ কারক। বিষয় যদি উল্লেখ থাকে তাহলে সেটা অধিকরণ কারক। কারক বিভক্তি আপনাদেরকে সুন্দর করে পড়াবো, আপনারা যদি আমার ভিডিও দেখেন, আর জীবনে আপনারা কারক বিভক্তি আপনারা ভুলবেন না, একদম ভেঙে ভেঙে। এবং যারা নতুন, বিশেষ করে আমার চ্যানেলে এবং যারা চাকরির পরীক্ষা নতুন দিচ্ছেন তারা কোনোদিনই ভুলবেন না। গেল 32, ওজোন লেয়ার বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? ওজোন লেয়ার বায়ুমণ্ডলের কোন স্ট্র্যাটোস্ফিয়ার অবস্থিত? এরপর দেখেন, কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ। এটা অ্যান্সার গ অ্যারিস্টটল। দেখেন 35 নম্বর, 4x² - 12x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? প্রথমে এই অঙ্কটা পাওয়ার সাথে সাথে আপনারা সূত্র বানানোর চেষ্টা করবেন। সূত্র কি? 2x এই a স্কয়ার পূর্ণবর্গ হলে ওই যে a + b হোল স্কয়ারের সূত্র হয়। হ্যাঁ, তাহলে প্রথমটাকে আমি সূত্রে ফেলানোর চেষ্টা করছি, 2x এর উপরে a স্কয়ার দিছি। যখন স্কয়ার দিবেন আপনি পুরাটার উপরে দিবেন না, হ্যাঁ, তাহলে 2x² মাইনাস, দেখেন এখানে মাইনাস আছে, এরপরে 2 দেন, সূত্রের 2, a + b হোল স্কয়ার বানাইতে হলে আপনার সূত্রের 2 লাগবে, তাহলে 2 a কারে ধরছেন 2x। ঠিক আছে, এখন দেখেন মাঝখানে কত আছে, x ও পাইছি, এখন কি আসছে, এখন আবার মাঝখানেরটা চিন্তা করবেন। এখন এবারে চিন্তা করা বাদ, এখন মাঝখানে 2 × 4, তাহলে মাঝখানে যদি 12 বানাইতে হয় 3 গুণ করতে হবে, তাহলে দেখেন x² - 2ab। এবার দেখেন এইবার হয়ে গেছে b, তাহলে কি b² লাগবে বর্গ হইতে হলে, তার মানে কি 3 × 9। এবার দেখেন সূত্র কি বললো, 2x - 3 হোল স্কয়ার পড়ছে। তাহলে এটা কিন্তু এবার পূর্ণবর্গ একটা সংখ্যা হয়ে গেল, পূর্ণবর্গ। এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? দেখেন পূর্ণবর্গ হয়ে গেছে, 9 যোগ করলে, তার মানে 3 × 9, এখানে 9 যোগ করলে সেই 9কে আপনি 3 × এরকম 3² আপনি লিখতে পারেন, লিখলেই আপনার এইভাবে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে আপনি মিলাবেন কিভাবে? প্রথমে যেটা থাকবে, হ্যাঁ, এটাকে আপনি হোল স্কয়ার দিলে কি পরিবর্তন করতে হবে সেটা করবেন। এরপরে 12 কেমনে বানাবেন, অটো চলে আসবে, সূত্রের 2 আপনি বসাবেন, আর এখানে a যারে ধরছেন তারে বসাবেন। এরপরে দেখবেন যে ওই 12 হইতে কি লাগবে, তাহলে ওইটা 4, 2 × 4 হয়ে গেছে। তার মানে এই 3টা আমি কিভাবে পাইছি, এই যেটা এখানে আমি এই সূত্রের 2 বসাইছি এবং এটা বসানোর পরে যেটা হইছে এটা দিয়ে এই 12 আমি ভাগ দিছি। 12 ভাগ দিলে কত হয়? 4 দিয়ে 12 ভাগ দিলে 3 হয়, তাহলে সেই 3 এখানে বসাইছি, প্লাস 3 এর উপরে স্কয়ার। তার মানে দেখেন এইটা কিন্তু ঠিক এখানে ছিল, এই অংশটা কিন্তু আপনার কিন্তু যোগ করতে হয়েছে কত, এই পূর্ণবর্গ বানাইতে হলে যোগ করতে হচ্ছে 3 × 9, 3² আমার এখানে যোগ করতে হয়েছে, তার মানে 9 যোগ করলে হয়েছে। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, রাঘবে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? দেখেন রাঘবে, এই যে ডরায়, ডর ভয়, হ্যাঁ, ডর ভয়, এগুলো যদি একটা সেন্টেন্সের মধ্যে থাকে, যদি কারক বিভক্তি উল্লেখ করা থাকে, তখন আপনি সেটা দিবেন অপাদান কারক। ঠিক আছে, এবার দেখেন সনেট 50 কার রচনা? প্রমোদ চৌধুরী। ঠিক আছে, বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশে সর্বশেষ নির্ধারিত ট্যারিফ কত শতাংশ? 37%। সাইপ্রাসের মুদ্রা কোনটি? ইউরো। এরপর দেখেন প্রচ্ছন্ন শব্দটির অর্থ কি? গোপন। তুন্দুল শব্দের সমার্থক শব্দ কোনটি? চাল। হি ইজ আউট অফ ইউর ব্লাড এর সঠিক অনুবাদ কোনটি? সে তোমাকে আক্রমণ করতে প্রতিজ্ঞাবদ্ধ। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, উক্তিটি কার? হেলাল হাফিজ। শব্দগুলোর কোনটি ভাববাচক বিশেষণ? খেয়াল করেন এটা কিন্তু বিশেষণ। হ্যাঁ, গুণ, ভোজন, হ্যাঁ, ভোজন রসিক। রসিক বলতে কি একটা নাউনকে বুঝাইছে। এরকম আপনারা যখন বিশেষণ বের করবেন ওইটা দিয়ে একটা শব্দ বানানোর চেষ্টা করবেন বা একটা সেন্টেন্স বানানোর চেষ্টা করবেন। দেখেন আমি বানাইলাম ভোজন রসিক, এই যে দেখেন ভোজন রসিক, বলেন না আপনারা ভোজন রসিক, তাহলে রসিক কিন্তু একটা পার্সনকে বুঝাইছে, আর ভোজন কি? এটা একটা
ওই পার্সনের গুণ বুঝাইছে। তাহলে ভোজন রসিক, তাহলে ভোজন শব্দটা কি? ভাববাচক বিশেষণ। এখানে বলে দিছি কি ভাববাচক বিশেষণ। ভোজন ভাব, একটা ভাব বুঝায়। উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নিকৃষ্ট। এটা দিয়েও একটা শব্দ বানাবেন, অপমান, অপবাদ। হ্যাঁ, এটা কি, এটা এই শব্দগুলো যদি বানান তাহলে আপনি ওই শব্দগুলোর সাথে যদি মিলান তাহলে কি নিকৃষ্ট অর্থ আপনি বুঝতে পারবেন। উচ্চারণের সুবিধার জন্য বা কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে বলে কি? প্রোথিসিস। প্রোথিসিস দেখেন এই শব্দটা কিন্তু হচ্ছে এইখানে কিন্তু এই ইংরেজি দিছে, আপনি বাংলা দিতে পারতেন তাহলে আপনি বুঝে ফেলতেন। হ্যাঁ, আদি স্বরাগাম। এই প্রোথিসিস মানে হচ্ছে আদি স্বরাগাম, অর্থাৎ কোনো অঙ্গ যোগ করা। প্রোথিসিস মানে হচ্ছে কোনো অঙ্গ যোগ করা। আর সে বাংলা ব্যাকরণ অনুযায়ী আদি স্বরাগাম, প্রোথিসিস শব্দের অর্থ হলো আদি স্বরাগাম। ক্রিয়া ক্যাটাগরিতে 21 পদক 2025 প্রাপ্ত হয় বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব 19 নারী ফুটবল দল। 2025 সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কে? মারিয়া কারিনা মাচাদো। এরপর দেখেন, হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ রোমান্টিক পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। এই যে টাইম, বিভিন্ন লিটারেচারের, ইংলিশ লিটারেচারের যে টাইম, এটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে। দেখেন 1798 থেকে 1832, এই সময় ওই যে উইলিয়াম ওয়াটসন, তারপরে হচ্ছে জন কিটস, এরা কিন্তু এই সময়ের কি ছিল? লেখক ছিলেন। এরপর হচ্ছে 50 নাম্বার, সে এমনভাবে কথা বলে মনে হয় সে সব জানে। হুইচ ওয়ান ইজ কারেক্টলি ট্রান্সলেটেড ইনটু ইংলিশ? এটাতে হবে উত্তর খ, হি টক্স অ্যাজ ইফ। অ্যাজ ইফ মানে কি? যেন বা কি মনে হয়। অ্যাজ ইফ হি নোজ এভরিথিং। দেখেন অ্যাজ ইফ এটা কিন্তু একটা রাইট ফর্ম অফ ভার্ব। অ্যাজ ইফ যদি থাকে তাহলে পরে যে সাবজেক্ট থাকে এরপরে কি হয়? V3 হয়, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্মটা হয়। সরি, V3 না তো V2 হয়। V2 অর্থাৎ পাস্ট যে সিম্পলটা থাকে ওইটা হয়। V2। এই ছিল আজকের খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পরীক্ষার প্রশ্ন সমাধান। আমার এই প্রশ্নের সমাধান যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন। পরবর্তী আমার ভিডিওগুলি পেতে আমার চ্যানেলটির নোটিফিকেশন অন করে রাখুন। ততক্ষণ আমার সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।